নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো মানুষ যে অর্থে আমরা মৃত্যু বলি তার মৃত্যু আছে বা হতে পারে আমার মনে হয় না। যে সুভাষচন্দ্র একটা প্রত্যয়ের নাম, একটা আদর্শের নাম, একটা চেতনার নাম, একটা সংগ্রামী মনস্কতার নাম, তার তো মৃত্যু হয় না। কি নেতাজি's death is beyond any doubt. আজকে একটা বিশেষ দিন। আপনারা জানেন যে আজকে সরস্বতী পুজো, আর একই সঙ্গে সরস্বতী পুজোর দিন আজকে 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মজয়ন্তী। একদিকে গোটা বাংলা যেমন মেতে উঠেছে সরস্বতী পুজোর আরাধনা, গোটা বাংলা তথা দেশ কিন্তু আজকে নেতাজির জন্মদিনও পালন করছে। আর এই নেতাজির জন্মদিন যখন পালন করছে আজকে একাধারে যেমন আনন্দের দিন, কিন্তু একাধারে কোথাও যেন একটু মনের ভিতর বিষাদ। একটা মানুষ কোথায় গেলেন, উবে গেলেন কর্পূরের মতো। আসলে ভগবদ গীতায় একটা লাইন আছে যেখানে শ্রী ভগবান বলছেন, জাতস্য হি ধ্রুবর মৃত্যু, বা আমরা বাংলায় প্রবাদ শুনেছি, যিনি জন্মান তার মৃত্যু নিশ্চিত। কিন্তু এই মানুষটির জন্ম তারিখ আছে, মৃত্যুদিন আজ পর্যন্ত স্বাধীনতার এত বছর পরেও উন্মোচিত হলেন না। কেন হলেন না? তিনি কোথায়, কিভাবে অন্তরীণ থাকলেন? এই সমস্ত বিষয় নিয়ে আজকে সরস্বতী পুজোর এই সুন্দর দিনে আমরা এই বিষয়ে কিছু খোঁজ খবর করার চেষ্টা করব। আর আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত আছেন সন্ন্যাসী দেশনায়কের স্রষ্টা, বিশিষ্ট নেতাজি গবেষক অম্লান কুসুম ঘোষ। অম্লানবাবু, আপনাকে অনেক অনেক স্বাগত। মানে যেটা দিয়ে বললাম যে একটা মানুষ জন্মেলে মরিতে হইবে, অমর কে কোথা, কিন্তু এটা তো এনার ক্ষেত্রে খাটছে না। মানুষটা কোথায় গেলেন? আপনার প্রশ্ন খুবই সঙ্গত প্রশ্ন, কিন্তু আমি একটা পাল্টা প্রশ্ন আপনাকে করব যে আপনার কি মনে হয় নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো মানুষ যে অর্থে আমরা মৃত্যু বলি তার মৃত্যু আছে বা হতে পারে? আমার মনে হয় না। বাকি যদি জাগতিক অর্থে কথা বলি তাহলে তার শত্রুর অভাব ছিল না, অভাব নেই, সেসব বিষয়ে আমরা পরে বিস্তারিত আসব। তারা কিন্তু অনেকগুলো মৃত্যু তারিখ বারবার ঘোষণা করেছেন, কিন্তু মানুষ তার যারা অনুরাগী তারা কিন্তু সেই প্ররোচনায় পা দেননি, এবং নেতাজির সেই মৃত্যুর তারিখগুলো যে ভুয়ো, কাল্পনিক, সেগুলো তারা বুঝেছেন। আর আদারওয়াইজও আমি যেটা শুরুতেই বললাম যে সুভাষচন্দ্র একটা প্রত্যয়ের নাম, একটা আদর্শের নাম, একটা চেতনার নাম, একটা সংগ্রামী মনস্কতার নাম, তার তো মৃত্যু হয় না। সেই অর্থে সুভাষচন্দ্র চির অমর, চিরজীবিত আমাদের কাছে। হ্যাঁ, এখানে একটা খুব সঙ্গত কারণে প্রশ্ন উঠছে যে আপনারা জানেন, দর্শকরা তো আরো বেশি ভালো জানেন, যে সেই ইউপিএ জামানার থেকে বা স্বাধীন ভারতবর্ষে পণ্ডিত নেহেরুর একাধিক নির্বাচনের প্রতিশ্রুতি ছিল নেতাজির অন্তর্ধান রহস্যের উন্মোচন। পণ্ডিত নেহেরু থেকে আজকের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত ভারতবাসীর কি পরিণাম দেখুন, নেতাজির অন্তর্ধান রহস্যের আজও উন্মোচিত হলো না। একাধিক কমিশন বসেছে ভারত সরকার, সেই কমিশন দলিল দস্তাবেজ তৈরি করেছে। কনক্লুশনটা কি? নেতাজি কোথায়? জনগণ তো জানতে চায়। এখন নেতাজির রহস্য উন্মোচন, সেখানে ভারত সরকারের যে ভূমিকা, আমরা যদি 1947 সাল থেকে ধরে নিই, আমাদের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু, সেই সময় থেকে, তাহলে আমি বলবো তার কোনো প্রয়াস ছিল না। এটা মিথ্যে যে তার কোনো প্রয়াস ছিল। আপনি বলবেন কেন, তিনি তো শাহনওয়াজ কমিটি গঠন করেছিলেন। সেই ব্যাকগ্রাউন্ডটা আমাদের জানতে হবে। যখন নেহেরুকে বিভিন্ন এর থেকে, প্ল্যাটফর্ম থেকে, ইভেন নেতাজি পরিবার থেকে বারবার অনুরোধ জানানো হচ্ছিল যে নেতাজির মৃত্যু রহস্য বা তার যে অন্তর্ধান রহস্য
সেটা উন্মোচন করা হোক। কারণ 45 সালের 18ই আগস্ট একটা বিমান দুর্ঘটনায় নাকি তার মৃত্যু হয়েছে, আর সেখান থেকে 47, মানে তো বেশি দিনের ব্যাপার নয়। সেই জন্যে তখন ব্যাপারটা অত্যন্ত তাজা মানুষের মনে, জাতির মনে। সেই জন্য নেহরুকে প্রেশারাইজ করা হয়েছিল অনেকভাবে, কিন্তু তিনি কোনো করেননি, সাড়া দেননি। তখন কলকাতার যারা নাগরিকবৃন্দ, যাদেরকে আমরা আজকে বলি, মানে কি বলবো, নাগরিক সমাজ, তারা বিখ্যাত আন্তর্জাতিক বিচারক রাধা বিনোদ পালের নেতৃত্বে তারা একটা কমিশন গঠন করবেন, প্রাইভেট কমিশন। এই রকম মনস্থির করে রাধা বিনোদ পালের নাম ঘোষণা করা হলো, এবং মানুষের তখন ভীষণ উত্তেজনা কি রাধা বিনোদ পাল মানে সত্য উদ্ঘাটিত হবেই। নেহেরু তখন আর উপায় না দেখে তড়িঘড়ি কর্নেল শাহনওয়াজ খানকে দিয়ে একটা কমিটি গঠন করলেন, যেখানে 3 জন সদস্য ছিলেন, এস.এন. মৈত্র, নেতাজির শেষদা সুরেশচন্দ্র বসু এবং শাহনওয়াজ খান নিজে। এবং সেইটি চলাকালীন নেহেরু পার্লামেন্টে অত্যন্ত মানে লজ্জাজনকভাবে ঘোষণা করলেন কি নেতাজিজ ডেথ ইজ বিয়ন্ড এনি ডাউট। হ্যাঁ, তার মানে সেটেল ফ্যাক্ট বিয়ন্ড এনি ডাউট। তার মানে ওটা নেতাজির রহস্য, সেটেল ফ্যাক্ট। তার মানে কি পণ্ডিত নেহেরু এখানে কোথাও একটা কনক্লুশন টেনে দেওয়ার চেষ্টা করলেন যে বিতর্কটা ধামাচাপা পড়ে যায়। এবং নেহেরু তখন এমন একজন প্রধানমন্ত্রী, এমন তার পপুলারিটি, মানে অল পারভেডিং একজন প্রাইম মিনিস্টার, ভারতবর্ষের প্রথম প্রাইম মিনিস্টার, সাংঘাতিক কারিশমা তার। পরে সেগুলো এক্সপোজড হয়েছে যে তিনি আসলে মানুষের জন্য কতটা কি করেছেন না করেছেন, যেমন পরে আসবো। কিন্তু সেই সময় নেহেরুর বিরুদ্ধাচারণ করে শাহনওয়াজ খানের কোনো ক্ষমতা ছিল না। কিন্তু তৎসত্ত্বেও কমিটি যেমন তেমনভাবে একটা যখন রিপোর্ট সাবমিট করবে, তখন সেই রিপোর্টে 3 জন সদস্যকে সাইন করতে হবে। সেখানে কিন্তু সুরেশচন্দ্র বসু সাইন করলেন না। সেখানে সাইন করলেন মিস্টার মৈত্র, যে একজন আইসিএস অফিসার, সিনিয়র আইসিএস অফিসার, এবং শাহনওয়াজ খান নিজে। সুরেশ বসু করলেন না। 2:1 এটা পাস হয়ে গেল। সুরেশচন্দ্র বসু তখন কি করলেন, তিনি এসে দিনের পর দিন, রাতের পর রাত জেগে রিসার্চ করে নিজ ব্যয়ে তিনি বাড়িতে বসে আত্মগোপন করে একটা রিপোর্ট লিখলেন। তাকে বলা হয় ডিসেনশিয়েন্ট রিপোর্ট। সেই রিপোর্টটা ছাপলো এবং আবার সেই জন আক্রোশ তৈরি হলো, এবং এটা প্রমাণিত হলো যে নেহেরু যেভাবে প্লেন ক্র্যাশের গল্পটাকে প্রচার করে নেতাজির মৃত্যুর কথা ঘোষণা করেছেন, সেটা সর্বৈব মিথ্যে এবং উদ্দেশ্য প্রণোদিত। দেখুন, আজকে দর্শকদের আমরা বলি যে আজকে বাগদেবীর আরাধনা চলছে। বাগদেবী আমাদের সত্য কথা অনুপ্রেরণা দাত্রী। তো সেখানে একটা প্রশ্ন আছে, নেতাজি অনুগামীরা বা নেতাজির যারা ভক্ত তারা প্রশ্ন করেন যে পণ্ডিত নেহেরুই নাকি চক্রান্ত করে বিদেশের মাটিতে নেতাজিকে দাবিয়ে দিয়েছেন, যাতে নেতাজি আর কোনোদিনও এই স্বাধীন ভারতে ফিরে আসতে না পারেন। এই প্রশ্নও কিন্তু উঠেছে বহুবার। কতটা সত্যতা আছে? দেখুন, আজকে সরস্বতী পুজোর এই পুণ্য সকাল, আমি সবাইকে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের ভাষায় বলবো যে তোদের চৈতন্য হোক, মানে আমাদেরও সবার চৈতন্য হোক। সুতরাং যারা এই মিথ্যে রটনা করেছেন এবং করছেন, তাদের কোনো ভেস্টেড ইন্টারেস্ট নিয়ে, তাদেরও একদিন চৈতন্য হবে। কিন্তু আপনার প্রশ্নের আমি যদি সরাসরি উত্তর দিই, তাহলে আমি বলতে বাধ্য হব যে নেহেরু কিন্তু অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র একজন ব্যক্তি। আপনি 47 সালের পরের জিওপলিটিক্সে যদি নেহেরুর কথা বলেন, নেহেরু অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র ব্যক্তি। তার ক্ষমতা ছিল না সুভাষচন্দ্রকে গোপনে হত্যা করানোর। অতি ক্ষুদ্র ব্যক্তি তিনি ব্রিটিশ শাসনের অবলুপ্তির যখন মানে অবশ্যম্ভাবী হয়ে গেছে, তখন তাদের একজন পাপেট প্রধানমন্ত্রী ছাড়া তিনি কিছুই নন। কারণ ট্রান্সফার অফ পাওয়ারের মধ্যে দিয়ে আমরা যে তথাকথিত দ্বিখণ্ডিত স্বাধীনতা পেয়েছি, সেটা একটা ভিক্ষে করা স্বাধীনতা। সেটা তার যে মানে কর্ণধার ছিলেন
তিনি পণ্ডিত নেহেরু। সুতরাং ব্রিটিশারদের কাছে এবং সেই সময়ে যে শক্তি মাথা তুলে দাঁড়িয়েছে সেটা হচ্ছে আমেরিকা এবং সোভিয়েত রাশিয়া, মানে কোল্ড ওয়ার এরা শুরু হবে তার অল্প কয়েক বছরের মধ্যে। তাদের কাছে সুভাষচন্দ্রের যে ইম্পর্টেন্স জিও পলিটিক্সে, তখন জিও পলিটিক্স কথাটা অতটা ব্যবহার হতো না, প্রচলিত ছিল না শব্দটা, কিন্তু আন্তর্জাতিক রাজনীতি তো ছিলই। সেখানে আপনি যদি সুভাষচন্দ্রের প্রতি কোনো ষড়যন্ত্র করতে হয়, সেখানে নেহেরু সামান্য একজন বড়ে ছাড়া কিচ্ছু নন। সুতরাং আমি এই অ্যালিগেশনে মোটেই সহমত নই যে নেহেরু কোনো কারসাজি করে নেতাজির মৃত্যু ঘটিয়েছেন। এইটা হয়েছে যে প্লেন ক্র্যাশের গল্পটা রচনা করা হয়েছিল, এবং দেখুন আমি এটা নিয়ে আলোচনা করব, সেই গল্পটা তো স্বয়ং সুভাষচন্দ্রই রচনা করেছিলেন, যা তিনি 1941-এ কলকাতার এলগিন রোড থেকে পালাবার সময় করেছিলেন। তার কারণ তার কোনো বৃহত্তর গেম প্ল্যান ছিল, সেই জন্যে তিনি কিভাবে মাঞ্চুরিয়া হয়ে রাশিয়ায় গেছেন সেসব কথায় আমরা পরে আসব। কিন্তু তখন নেহেরুর খুব দরকার ছিল ব্রিটিশারদের কাছে, আমেরিকানদের কাছে, যে সুভাষচন্দ্রের এই যে বিমান দুর্ঘটনার তথাকথিত গল্প সেটাকে প্রচার করবার জন্যে, এবং সেইটা নেহেরু খুব বিশ্বস্তভাবে, খুব অনুগতভাবে করেছেন। এই পর্যন্তই তার অবদান। না, এখানে আরেকটা প্রশ্ন অনেক সময় কিন্তু আসে যে সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক রাজনীতিতে একদম কূটনীতিতে দরও ছিলেন, মানে বার্গেন, সেই জামানায় যে বার্গেন পলিটিক্সটা ভারতের জন্য তিনি করতে পারতেন, অন্য কোনো ব্যক্তির সেই ক্ষমতাটা ছিল না, যে বার্গেন পলিটিক্স। তো সুভাষচন্দ্র বসুকে শোনা যায় তিনি সিআইএর থেকেও কেজিবির প্রতি বেশি ভরসা রাখতেন। এটা কি সত্যতা আছে? দেখুন, আমি একটু পিছনে যাই। এই যে আন্তর্জাতিক রাজনীতি এবং সুভাষচন্দ্র, এটা নিয়ে আমরা যদি কথা বলি, তাহলে দেখুন 1939-এ সুভাষচন্দ্রের তখন অবস্থানটা কি? সুভাষচন্দ্র তখন ভারতের জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট, সভাপতি ছিলেন। তাকে বাধ্য হতে হয় গান্ধীজির অসহযোগিতায়, চাপে রিজাইন করতে। তিনি রিজাইন করেছেন এবং তিনি নতুন দল গঠন করছেন, মানুষের সাথে, নতুন বন্ধুদের, কমরেডদের সাথে নিয়ে আসছেন। চেন্নাইতে একটা মিটিং চলছিল, এবং সেটা কবে? সেটা হচ্ছে ওই 39-এর সেপ্টেম্বরের 1 সেপ্টেম্বর, যেদিন জার্মানি পোল্যান্ড আক্রমণ করলো, যেটাকে দীর্ঘদিন প্রায় 1.5 মাস ধরে যে যুদ্ধ চলেছিল। এবং পোল্যান্ড যখন আক্রান্ত হলো, তার সাথে সাথে অল্প দিনের মধ্যে ফ্রান্স এবং ব্রিটেন তারাও ঝাঁপিয়ে পড়লো জার্মানির এগেনস্টে। ওদিকে রাশিয়া তার নিজের উৎসাহে সে পোল্যান্ডের একটা ভাগ চায়, রাশিয়াও ঝাঁপিয়ে পড়লো। শুরু হলো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। সুভাষচন্দ্র তখন একটা বক্তৃতা দিচ্ছেন চেন্নাইতে। তখন তার অত্যন্ত অনুগত ভক্ত, শিষ্য বা সতীর্থ মথুরালিঙ্গম থেবার, তিনি সুভাষচন্দ্রকে একটা চিট দিয়ে বক্তৃতার মধ্যেই ইনফর্ম করলেন যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে গেছে। এবং সুভাষচন্দ্র ইমিডিয়েট রিয়াকশান ছিল, এইটা মোস্ট অপরচুন মোমেন্ট ফর ইন্ডিয়াস ফ্রিডম, যে এই অপরচুন মোমেন্টটাকে কাজে লাগাতে হবে, যেটা জীবনেও নেহেরু বোঝেননি, কারণ বোঝার তার মতো ক্ষমতাও ছিল না, এবং গান্ধীজি বুঝতে চাননি। কারণ গান্ধীজি যখন এসছিলেন 15 সালে, আপনাদের মনে আছে, আফ্রিকা থেকে, তখন তাকে একটা গ্র্যান্ড রিসেপশন দিয়েছিল ব্রিটিশ গভর্নমেন্ট। ব্রিটিশ গভর্নমেন্ট চেয়েছিল গান্ধীজি এখানে আসুন, অসহযোগ আন্দোলন করুন, যাতে করে এই যে যারা এক্সট্রিমিস্ট মুভমেন্টগুলো তার হাত থেকে মুক্তি পায় বাবা। চারিদিকে সাহেব ধরে মারছে, কাটছে, হ্যাঁ, চারিদিকে ভয়ঙ্কর কাণ্ড হচ্ছে, অন্তত গান্ধীজি তার জাদু মন্ত্রে ওই অসহযোগ বলে একটা কিছু করুন। সেটাই আমরা পরে আসবো। হ্যাঁ, কিন্তু সুভাষচন্দ্র কিন্তু তখনই বুঝেছিলেন আন্তর্জাতিক রাজনীতিটা। তা আমি যদি আপনার প্রশ্নের উত্তরে আসি, তখন তো প্রথম কথা কেজিবি তখনও হয়নি, তখন ছিল যে সংস্থাটা কেজিবিরই দোসর, এনকেভিডি। হ্যাঁ, তো এনকেভিডির প্রতি সুভাষচন্দ্রের আনুগত্যের কোনো বিশেষ কারণ ছিল না, কারণ সুভাষচন্দ্র কিন্তু আজন্ম লেফট মনস্ক মানুষ। এবার লেফট আর রাইটের অনেক গন্ডগোল আছে, বুঝলেন। লেফট আর রাইট বললেই আমাদের যা অল্প বুদ্ধিতে আমরা যেটা বুঝে ফেলি,
সেটা হচ্ছে ওই ফ্রেঞ্চ রেভলিউশনের পরে 1889-এ যখন প্রথম হয় ওদের অ্যাসেম্বলি বসে কনস্টিটিউশন ফর্ম করার জন্যে, তখন যারা লেফটে বসেছিলেন তারা সরকারের বিরুদ্ধে ছিলেন, বিরুদ্ধাচারণ করছিলেন, আর যারা মনার্কির ফেভারে ছিলেন তারা ডান দিকে বসেছিলেন, রাইট উইংস হয়ে গেল। সেটা রাইট উইং লেফট উইং। তাহলে আপনি বলুন, আমরা পশ্চিমবঙ্গের মানুষ জানি 34 বছর বামফ্রন্ট তারা ক্ষমতায় ছিল, তো ক্ষমতায় থাকার সময় কি তাদেরকে আর বাম বলা হতো না? তাদের কি দক্ষিণপন্থী বলা হতো? কারণ যদি মানে বেসিক ব্যাপারটা এই হয় যে এস্টাবলিশমেন্টের বিরোধিতা করাই বাম, তাহলে তো বামফ্রন্ট বাম ছিল না, কিন্তু দে ভেরি মাচ বাম লেফট। সুতরাং কথাটা হচ্ছে এস্টাবলিশমেন্টকে আপনি, প্রচলিত প্রথাকে আপনি বাধা দিলেই আপনি বাম, এই ধারণা কিন্তু সুভাষচন্দ্রের ছিল না। সুভাষচন্দ্র যে ব্রড পার্সপেক্টিভে বাম, সেটা বিবেকানন্দ। কারণ তিনি ডেরাইভ করেছিলেন এই যে বাম মনস্কতা, সেটা কার্ল মার্কসের বই থেকে নন, সেটা উনি বারবার বলেছেন, তারই ইন্ডিয়ান স্ট্রাগলে আছে। সেটা কিন্তু ভারতবর্ষের যে সনাতন ভূমি সেখানেই রয়েছে। আমরা চারবাকের কথা জানি, চারবাক যখন শঙ্করাচার্যের অলমোস্ট সমসাময়িক, চারবাক মন্দিরে মন্দিরে গিয়ে প্রচার করেছেন যে ধর্ম মিথ্যে, এই মন্দির মিথ্যে, জীবন সত্য। তিনি বারবার বলেছেন ঋণঙ্কিত্বা গীতাং পিবেত যাবৎ জীবেত সুখং জীবেত। হ্যাঁ, ও কিচ্ছু হবে না ওসব নিয়ে, পরজন্ম টন্ম কিছু, কিন্তু মানুষ টলারেট করেছে, কারণ আমাদের মধ্যে অসহিষ্ণুতা ছিল না, আমাদের ধর্ম সেটা শেখায়নি, আমরা অত্যন্ত লিবারাল, অত্যন্ত সায়েন্টিফিক। তো সুভাষচন্দ্র সেই ধারার একজন বেস্ট স্বয়ম্ভু প্রোডাক্ট। সুভাষচন্দ্রের রাশিয়ায় যাওয়ার সমর্থন আদায় করার চেষ্টা করার একটা বড় কারণ ছিল, কারণ তিনি লড়ছেন কার বিরুদ্ধে? ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, তাকে লড়তে হবে। তো তিনি আর নয় তো অল্টারনেট পাওয়ার কে ছিল? আমেরিকা। তারা জীবনে তাদের স্বার্থ ছাড়া কোথাও আসে না, এখানে আসবে না। হ্যাঁ, বাকি প্রায় 17,000 কিলোমিটার দূর, বাকি কে থাকলো? বাকি থাকলো জার্মানি। তো নাৎসি বাহিনীর কাছে তিনি নিশ্চয়ই যাবেন না, কিন্তু তার কাছে প্রাথমিক ছিল ভারতবর্ষের স্বাধীনতা, সে যার কাছে গিয়ে হোক। যার জন্য তিনি বলেছিলেন দ্য এনিমি অফ মাই এনিমি ইজ মাই ফ্রেন্ড। তিনি রাশিয়ায় গেছেন, প্রত্যাখ্যাত হয়েছেন, রাশিয়া থেকে সেই সমর্থন তিনি পাননি, তিনি জার্মানিতে গেছেন। তার মানে এই নয় যে তার আজন্ম রাশিয়া প্রীতি ছিল বা রাশিয়াতেই যেতে হবে, কিচ্ছু নয়। তার প্রীতি যদি থাকে সেটা ভারতবর্ষ আর এই এশিয়ার এই মহাদেশের এই পার্ট। না স্যার, এখানে একটা প্রশ্ন আছে, আমরা একটু দর্শকদের একটু বলছি। সেই আমরা দেখতেই পাচ্ছেন যে অমরবাবু বলছেন যে রাজনৈতিক প্রেক্ষাপটটা বা আন্তর্জাতিক রাজনীতিটা, কিন্তু একদম সবাই তো এই আন্তর্জাতিক রাজনীতিটা অতটা নাও অ্যাকসেপ্ট করতে পারেন, কিন্তু সাধারণ মানুষ জানতে চান যে এই সুভাষচন্দ্র বসু, এই যে নেতাজি, যে নেতাজি নামটা আজ পর্যন্ত স্বাধীন ভারতে অন্য কেউ ব্যবহার করার সাহস দেখালেন না। আপনারা শুনছেন যে স্যার একদম আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটটা ব্যাখ্যা করলেন, কিন্তু সাধারণ মানুষ জানতে চান এই যে নেতাজি উপাধিটা, আজ পর্যন্ত অনেক নেতা ভারতবর্ষ দেখেছে, কিন্তু নেতাজি একজনই রয়েছেন, সেটা সুভাষচন্দ্র বসু। এই যে মানুষটা, সেই মানুষটা কি হলো, কোথায় গেলেন? তিনি কি ফিরে আসলেন দেশে? গুমনামি বাবাই কি নেতাজি? কমিশন তো অনেক দেখলো, কি বলবেন? আমি বলি নেতাজি কি করে নেতাজি হলেন। নেতাজি নামটা আইএনএতে যখন তিনি অবিসম্বাদী নেতা এবং সর্বাধিনায়ক, তখন যে 60,000 সৈন্য ছিল তারা এক বাক্যে, কায়মনোবাক্যে তাকে নেতাজি হিসেবে গ্রহণ করেছেন, নেতা হিসেবে। আর সম্মানসূচক হচ্ছে জি, যেমন আপনি নর্থ ইন্ডিয়ায় গেলে দেখবেন ভাইয়াজি, বাহেনজি সবই চলে, পিতাজি, মাতাজি, ওই জিটা হচ্ছে সম্মানসূচক, আসলে তিনি নেতা। আর সবচাইতে বড় উপাধি তাকে যিনি দিয়েছিলেন তিনি হচ্ছেন স্বয়ং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি তাকে দেশনায়কের পদে বরণ করেছিলেন। এই পথটা আমি একটু বলি। 38-এ নেতাজির জন্মদিন উপলক্ষে রবীন্দ্রনাথ চেয়েছিলেন, নেতাজিকে পেয়েছিলেন, কিন্তু 39-এ তিনি নেতাজি যেতে পারেননি। তখন তিনি একটা চিঠি লিখেছিলেন রবীন্দ্রনাথ সুভাষচন্দ্রের উদ্দেশ্যে। সেখানে তিনি বলেছিলেন যে সুভাষচন্দ্র, বাংলার কবি আমি,
আজ বাংলার হয়ে তোমাকে দেশনায়কের পদে বরণ করি। তারপরে বলছেন প্রণিধানযোগ্য, গীতা, আপনি গীতা দিয়ে শুরু করেছেন, গীতায় বলেন সুকৃতের রক্ষায় এবং দুষ্কৃতের বিনাশে যুগে যুগে মহাপুরুষের আবির্ভাব হয়। আপনি সেই যুগাবতার, হ্যাঁ, তুমি সেই যুগাবতার, তোমাকে আমি দেশনায়কের পদে বরণ করি। এবং সেই সময়তেই আপনি দেখুন কাজী নজরুল ইসলাম, বিখ্যাত তার সেই সব্যসাচী কবিতা, তিনি বলছেন সেখানেও গীতা, ওরে ভয় নাই আর গরজে উঠিছে হিমালয় চাপা প্রাচী, গৌরী শিখরে তুহিন ভেদিয়া জাগিছে সব্যসাচী, দাপর যুগের মৃত্যু ঠেলিয়া জাগে মহাযোগী নয়ন মেলিয়া, মহাভারতের মহাবীর জেগে বলে আমি আসিয়াছি। কে দাপর যুগের মহাবীর? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের সাথে তিনি সুভাষচন্দ্রের তুলনা করছেন। সুতরাং সুভাষচন্দ্রের জন্যে যে পদবী, সে তিনি ভারতবর্ষে যখন তিনি সুভাষচন্দ্র ছিলেন তখনই সর্বোচ্চ সম্মান পেয়েছেন। এবং নেতাজি পার্ট শুরু হয় 45 থেকে, 41 থেকে। 41-এ তিনি জার্মানিতে চলে যান, তারপরে তিনি এতে ফিরে আসেন সিঙ্গাপুরে, এবং 43-তে তিনি আইএনএ গভর্নমেন্ট প্রতিষ্ঠা করেন, যে প্রভিশনাল গভর্নমেন্ট অফ ফ্রি ইন্ডিয়া, যেটা তিনি সিঙ্গাপুরে 1943 21শে অক্টোবর যেটা করেছিলেন। এবং আমি প্রসঙ্গত বলে রাখি, এই 21শে অক্টোবর আমরা প্রায় বিস্মৃত হয়ে গেছিলাম, কিন্তু থ্যাঙ্কস টু আওয়ার প্রাইম মিনিস্টার মিস্টার নরেন্দ্র মোদী, তিনি কিন্তু লালকেল্লার মধ্যে এই প্রথমবার আর একবার পতাকা উত্তোলন করে বললেন এইটা ভারতবর্ষের প্রথম স্বাধীনতা দিবস। প্রধানমন্ত্রী কিন্তু পতাকা উত্তোলন করেন শুধুমাত্র 15 অগস্টে লালকেল্লায় দাঁড়িয়ে, দেওয়ানি খাসে, আপনারা জানেন। এছাড়া কিন্তু প্রধানমন্ত্রী লালকেল্লায় পতাকা উত্তোলন করেন না, কিন্তু তিনি সমস্ত প্রোটোকল ভেঙে, নিয়ম কানুন ইতিহাসকে অগ্রাহ্য করে তিনি সত্য ইতিহাসের সন্ধানে 21শে অক্টোবর আমাদের ভারতবর্ষের প্রথম স্বাধীনতা দিবস হিসেবে তিনি পতাকা উত্তোলন করেন এই 21শে অক্টোবর। তো যাই হোক, সেই 21শে অক্টোবর থেকে কিন্তু তিনি নেতাজি হলেন। তার আগে তিনি সবার সুভাষচন্দ্র এবং দেশনায়ক সুভাষচন্দ্র। এটাতেই বলছি যে এই যে এমন একটা ব্যক্তিত্ব, বর্ণময় চরিত্র, যার ক্ষেত্রে কোনো বিশেষণটাই খাটে না, সেই বিশেষণের ক্ষেত্রে এই যে বলে যে নেতাজি ছিলেন কি ছিলেন না, নেতাজি এসেছিলেন, ফিরে এসেছিলেন, তিনি গুমনামি বাবা হিসাবেই ফৈজাবাদ শহর জুড়ে উত্তরপ্রদেশের একটা প্রান্তেই তিনি নাম গোত্রহীন, পরিচয়হীন হয়েছিলেন। এই ধারণাটা কত দূর যুক্তিযুক্ত? সত্যি কি নেতাজি ছিলেন গুমনামি? দেখুন, এটা তো ধারণার ব্যাপার নিশ্চয়ই নয়। ধারণা তাদের জন্য যারা এই বিষয়ের গভীরে যাওয়ার সুযোগ পাননি, কারণ সেটা আমাদের দোষ, আমরা সেভাবে কাজ করতে পারিনি। একজন বিখ্যাত সুভাষবাদী নেতা, তিনি বারবার বলতেন, হোয়াট আ আনগ্রেটফুল নেশন উই আর, হ্যাঁ, দ্য কান্ট্রি মাস্ট নো হোয়াট হ্যাপেন্ড টু নেতাজি। কিন্তু আজ পর্যন্ত দেশবাসী জানে না, দেশবাসীর জানার সুযোগ ঘটেনি যে সুভাষচন্দ্রের সাথে কি হয়েছিল। আমরা যতটুকু বলি, যতটুকু নিয়ে কাজ করি, প্রচার করি, সেটা মানে টিপ অফ দ্য আইসবার্গ বলে না, যে হিমশৈলের চূড়া মাত্র, বাকিটা নিচে ডুবে আছে। এইটা সাসপেন্সটা এই জন্যে যে এটা রহস্য রয়েছে, যে জানলে দেশবাসীর ক্ষতি হয়ে যাবে। এটা এমন একটা আন্তর্জাতিক জটিলতার শিকার উনি হয়েছিলেন, সেটা হওয়ার অনেকগুলো কারণ ছিল। তার প্রথম কারণ হচ্ছে আমাদের 200 বছরের পরাধীনতা। আমার মুখ থেকে 2000 বছর বেরুচ্ছিল, 2000 বেরুল না হলেও 1200 বছরের পরাধীনতা। কিন্তু পরাধীন আমরা পলাশির যুদ্ধে হেরে গিয়ে সিরাজদৌলার মৃত্যুর পর থেকে হইনি, আমরা কিন্তু পরাধীন হয়েছি প্রায় 1200 বছর। শক, হুন, মুঘল, পাঠান, তারা এই রাজত্বগুলো আমাদের তো স্বকীয়তা বজায় রাখেনি, যার ফলে আমাদের মধ্যে দাসত্বের যে শিকড়, সে অত্যন্ত গভীর হয়ে গেছে। খুব আনফর্চুনেট, সেই জন্যেই আমরা বোধহয় এত আনগ্রেটফুল হয়ে গেছি। কারণ সুভাষচন্দ্রের মৃত্যু রহস্য উদ্ঘাটনে
কটা লোককে প্রাণ দিতে হয়েছে? হয়নি। আমি এত কথা বলছি, আমারই হয়নি, আমাকেও মারেনি, খুব বেশি মানুষ শহীদ হয়নি। কিন্তু এমন অনেক, যে মণ্ডল কমিশন লেটেস্ট থেকে শুরু করে, এমার্জেন্সি থেকে শুরু করে বহু সময় আছে যে বহু মানুষ প্রাণ দিয়েছে। আমরা প্রতিবেশী রাষ্ট্রগুলোয় দেখছি কত হাজার হাজার যুবক প্রাণ দিচ্ছে তাদের সাময়িক সব আন্দোলনের জন্যে। কিন্তু ভারতবর্ষের মতন এমন একটা মহান দেশে এই মহান নেতার জন্যে কজনকে প্রাণ দিতে হয়েছে বলুন? আপনি হাতে গোনা লোক পাবেন, আছেন কয়েকজন, কিন্তু তারা হাতে গোনা। তো যার ফলে কি হয়েছে, এই জটিলতা থেকে সুভাষচন্দ্রের যে অন্তর্ধান রহস্য, সেইটা উদ্ঘাটন অত্যন্ত কঠিন বিষয় হয়ে গেছে। তবে আমি এতে বলি যে আজ পর্যন্ত প্রায় 350, 450 মতো ফাইল ডিক্লাসিফাই হয়েছে। তার মধ্যে 330টা মতো কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার 64টা ফাইল ডিক্লাসিফাই করেছিল। কিন্তু আমাদের কাছে তথ্য আছে যে এখনও 38টি ফাইল মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের কাছে টপ সিক্রেট ফাইল হিসেবে ক্লাসিফাইড ফাইলের আওতায় রয়ে গেছে, যেইগুলো সরকার বারবারই বলেছেন যে সেইগুলো ডিক্লাসিফাই করা যাবে না ভারতবর্ষের আন্তর্জাতিক সম্পর্কের স্বার্থে। এখন আপনার খুব ভ্যালিড প্রশ্ন যে আজ প্রায় 80 বছর পরে কোন আন্তর্জাতিক সম্পর্ক বিঘ্নিত হবে এবং কার সাথে আন্তর্জাতিক সম্পর্ক বিঘ্নিত হবে? ডেফিনেটলি বাংলাদেশ, পাকিস্তান, নেপাল নয়, এদের সাথে নয়। তাহলে যারা সেই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের মেন প্লেয়ার ছিলেন, যেসব দেশ, বিশেষ করে জার্মানি, সোভিয়েত রাশিয়া, ব্রিটেন, ইটালি, জাপান, নিশ্চয়ই এদের সাথে। এখন আমি একবার এরকম একটা শোয়ে বসেছিলাম অনেক দিন আগে, 23শে জানুয়ারি। সেখানে একজন পুলিশের বড় কর্তা ছিলেন। তো আমরা যখন একটা সাইডলাইন টক করছিলাম, উনি আমাকে একটা কথা বলেছিলেন, আমি তার নামটা ভুলে গেছি, আমার এখনও কথাটা মনে আছে। তিনি বলেছিলেন যে দেখুন, এই ওয়ান ম্যান কমিশন, একজন জাস্টিসকে দিয়ে কমিশন, একজনকে, এতে কিচ্ছু হবে না। এটা একটা মাল্টি ডিসিপ্লিনারি কমিশন, এনকোয়ারি কমিশন হওয়া দরকার। আমি বললাম, আপনি মাল্টি ডিসিপ্লিনারি বলতে কি বুঝছেন? উনি বললেন, একদম রাইট ফ্রম র, সেখানে র থাকবে, সিবিআই থাকবে, ইডি থাকবে, এক্সটার্নাল অ্যাফেয়ার্স থাকবে, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স পর্যন্ত থাকবে, হোম মিনিস্ট্রি থাকবে। তাদের সবার একটা যৌথ প্রয়াস, মানে বুঝতে পারছেন, একটা কমিশনের অন্তত মেম্বার হবে 15 জন 20 জন এবং কয়েক হাজার কোটি টাকা খরচ করতে হবে। তার কারণ, আমি এই প্রসঙ্গে আরেকটা কথা বলি। আমার এক বন্ধু আছেন, জেএনইউতে পড়ান, চীনা ভাষার বিশেষজ্ঞ, তার নাম প্রিয়দর্শী মুখোপাধ্যায়। বিখ্যাত মানুষ তিনি, কারণ তার দাদু ছিলেন প্রভাত কুমার মুখোপাধ্যায়, যিনি রবীন্দ্র জীবনীকার। প্রিয়দর্শী বলেন যে তিনি তো প্রায়ই চায়নাতে যান। চাইনিজ গভর্নমেন্ট তাকে বলছে, আমাদের কাছে অনেক কিছু আছে, কিন্তু আমরা আপনাকে কি করে দেব? আপনাকে তো, আপনার অ্যাপ্লিকেশনে তো আমরা করব না, প্রাইভেট অ্যাপ্লিকেশন। যতক্ষণ না গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অফিসিয়ালি আমাদের কাছে আবেদন জানাচ্ছে, ততক্ষণ আমরা তো পারবো না। সেম উইথ রাশিয়া। রাশিয়া থেকে অনেক ফাইল এসছে। 89-এ যখন সোভিয়েত রাশিয়া ভেঙে গেল ডিসইন্টিগ্রেশনের পরে, অনেক রাশিয়ান ফাইলস এসছে। সেগুলো বাড়াবাড়ি করে অনেকে একটু মিথ্যা কথা বলেন, সেসব গবেষকদের আপনারা চেনেন, আমি নাম বলবো না। কিন্তু রাশিয়া থেকে বেশ কিছু ফাইল এসছে এবং সেটা প্রথম নিখিল চক্রবর্তী মহাশয় মেন স্ট্রিম পত্রিকাতে তিনি রাশিয়ান থেকে ইংরেজিতে ট্রান্সলেট করে ছেপেছিলেন। সেই মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি, কিন্তু তার পরবর্তীকালে অনেক কিছু এসছে। কিন্তু যা এসছে তা আবার সেই হিমশৈলের চূড়া মাত্র। সুতরাং এটা একটা খুব মাল্টি ডিসিপ্লিনারি এফার্ট না হলে হয়তো আমরাও আমাদের জীবদ্দশাতে জেনে যেতে পারবো না, দেখে যেতে পারবো না সেই মহামানবের সাথে ঠিক ঠিক কী ঘটেছিল। না, এখানে তো এটা একটা মিস্ট্রিয়াস তো বললেনই, তো একটা বিষয় কিন্তু সত্যিই জানতে ইচ্ছে করছেন, এই যে গুমনামি বাবাকে নিয়ে যে তথ্য, যে গল্পটা রয়েছে বা যে গল্প শোনা যায়, গুমনামি বাবার কাছে একটা বাক্স ছিল, সেই বাক্সের ভিতরে সমস্ত নেতাজির যা যা ব্যবহৃত জিনিস কিছু ছিল, এটা কি আদৌ সত্য বলে মনে করেন? প্রথম কথা, একটা বাক্স ছিল না, 26টা বাক্স ছিল। বাক্স নয়, ট্রাঙ্ক, বড় বড় ট্রাঙ্ক।
তো গুমনামি বাবা এপিসোডটা এপিসোডটাই অলটুগেদার ডিফারেন্ট এপিসোড, হ্যাঁ, সেটা অনেক সময় লাগবে, সেটা নিয়ে বিস্তারিত বলা যায়। প্রথমত আপনার যেটা প্রশ্ন, সংক্ষেপে একটু নাটশেলে বলুন। আমি নাটশেলে বলছি যে গুমনামি বাবার সাথে নেতাজির সম্পর্কটা কি? প্রথমত আজকের তারিখে গুমনামি বাবার গল্পটা কি, এই কথায় আমার একটা আপত্তি আছে। কারণ গুমনামি বাবা হ্যাজ বিকাম কারেন্ট হিস্ট্রি, ঠিক আছে? সেটা কি করে হলো সেটাই আমি আসছি। যখন জাস্টিস মনোজ কুমার মুখোপাধ্যায়কে একটি ওয়ান ম্যান কমিশন হেড করে বসানো হলো, তিনি তার রিপোর্ট সাবমিট করেছিলেন 2005-এর শেষে 6-এর প্রথমে। সেই সময়ে মুখার্জি কমিশনের জন্য যে টার্মস অফ রেফারেন্স ছিল তার একটা ছিল গুমনামি বাবা নিয়ে। মানে পাবলিক এতে আসলো, ডোমেনে কথাটা আসলো কিন্তু ওইখান থেকে। আমরা জানতাম, আমরা যারা ফরচুনেট, আমরা যারা সেরকম পরিবারের মধ্যে আছি যাদের সাথে ওদের যোগ ছিল বা ইত্যাদি ইত্যাদি, সে বিস্তারিতও আসা যাবে। আমি কচালিতে যাচ্ছি না, দলিল দস্তাবেজে যাচ্ছি না, আমি বলতে চাইছি যে গুমনামি বাবা কি আদৌ নেতাজি ছিলেন? অবশ্যই নেতাজি ছিলেন, মানে চন্দ্র সূর্যের মতো সত্য যে নেতাজি ছিলেন। কেন নেতাজি ছিলেন আমার বিশ্বাসে কিচ্ছু এসে যায় না। আমার বিশ্বাস আমি পাবলিক ফোরামে কখনো বলিনি, বলবোও না। আমার ব্ল্যাক বক্স অফ হিস্ট্রি 2600 শো হয়েছে, প্রত্যেক জায়গায় এই প্রশ্ন আসতো, আমি কখনো তার উত্তর দিইনি। আমার উত্তর তো আমার ডকুমেন্টারির মধ্যে আছে, তথ্য প্রমাণের মধ্যে আছে। জাস্টিস মনোজ কুমার মুখার্জি যখন ফৈজাবাদে গেলেন, এবং এই এপিসোডটা শুরু হয়েছিল লখনৌ থেকে, ঠিক আছে? আমি খুব সংক্ষেপে আপনাকে বলি। লখনৌ থেকে, লখনৌয়ের শৃঙ্গারনগর বলে একটি জায়গা ছিল, সেইখানে এক ব্যক্তি আসলেন, তাকে সুভাষচন্দ্র বলে মনে হলো, তার অনেকগুলো ঘটনা আছে। তারপর থেকে তিনি চলে গেলেন নৈমিষারণ্য, একটা খুব বড় তীর্থ যেখানে আনন্দময়ী মা তার পুনর্জাগরণ করেছিলেন, হ্যাঁ, ইয়ে করে টোরে পুরাণ উৎসব করে। তো সেই নৈমিষারণ্যে বেশ কিছুদিন থাকার পরে ওকে চলে যেতে হলো অযোধ্যা। অযোধ্যাতে গিয়ে উনি 3টে আস্তানা পাল্টাতে বাধ্য হলেন। সেই বাধ্যবাধকতার মধ্যে তিনি আত্মগোপন করে থাকার পরে চলে গেলেন বস্তি ওখান থেকে প্রায় 35 কিলোমিটার দূর। বস্তিতে পুরানি বস্তি এবং নই বস্তি দুটো জায়গায় থাকলেন, এবং পুরানি বস্তিতে উনি একটা প্যালেসে ছিলেন। সেই প্যালেসের যিনি কুইন, তাকে আমি ইন্টারভিউ করেছি। তার বয়স অ্যারাউন্ড 75। তিনি একজন ভীষণ এডুকেটেড লেডি। তিনি রেল বোর্ডের একজন মানে খুব উচ্চপদস্থ মানুষ ছিলেন, আইএস ট্রেনিং করতেন। যাই হোক, সেটা পরে আসছি, সেটা আমার সন্ন্যাসী দেশনায়ক ফিল্মেই পাবেন আপনারা। সেই রানীকে, কোনো ফিকশনাল ক্যারেক্টার নয়, আমরা করেছি, ইন্টারভিউ করেছি, সেই ইন্টারভিউ অ্যাজ ইট ইজ রেখেছি। তো জাস্টিস তারপরে তিনি বস্তি থেকেও ফিরে আসতে বাধ্য হলেন ফৈজাবাদে একটি আস্তানায় থাকলেন, তার নাম রামভবন। সেখান থেকে উনি 85 সালের সেপ্টেম্বরে উধাও হয়ে গেলেন। কেউ বলেন মৃত্যু, কেউ বলেন আবার অন্তর্ধান, আমরা সে ব্যাপারে আসছি না। জাস্টিস মুখার্জিকে আমি একমাত্র ব্যক্তি যে 3 দিন ইন্টারভিউ করেছিলাম, 3 ক্যামেরা সেটআপে, ফাঁকি দেওয়ার কোনো জায়গা নেই, 3টে ক্যামেরা সেটআপে। তখন আমি একটা ফিল্ম ইনস্টিটিউটে পড়াতাম দিল্লিতে, দিল্লি প্রবাসী ছিলাম দীর্ঘদিন। আমার ছাত্রছাত্রীদের নিয়ে একটা ডকুমেন্টারি করছিলাম যার নাম ব্ল্যাক বক্স অফ হিস্ট্রি, যেটা আপনারা ইউটিউবে পাবেন। সেই সময়ে জাস্টিস মনোজ মুখার্জি একদিন খুব ইনফর্মাল ওয়েতে একটা অফ দ্য রেকর্ড কথা বলছিলেন, আমরা চাটা খাচ্ছিলাম। তিনি তখন কথায় কথায় বললেন, দেখুন, আমাকে যদি আপনি বলতে বলেন, যদি বিশ্বাস করেন, আমরা সন্ন্যাসী দেশনায়কে ওইটা রেখেছি, তাহলে আমি কিন্তু বলবো ওই গুমনামি বাবাই ছিলেন 100%, উনিই ছিলেন নেতাজি। আমি তখন ওইটাকে একটু জার্নালিস্টিক করে ওনাকে দিয়ে রিপিট করালাম, ইংরেজিতে করালাম, বাংলায় করালাম। তখন উনি বললেন, ওই ফৈজাবাদের সন্ন্যাসী গুমনামি বাবা বলে যিনি পরিচিত, আমি 100% বিশ্বাস করি তিনিই ছিলেন সুভাষচন্দ্র। এবার আপনার খুব স্বাভাবিক প্রশ্ন আসবে যে জাস্টিস মনোজ কুমার মুখোপাধ্যায় খুব সৎ একজন, মানে জুডিশিয়াল লুমিনারি, সব ঠিক আছে, তারও তো ভুল হতে পারে, তাহলে আমরা কেন মেনে নেব? আমার কথা তো ছেড়েই দিন, জাস্টিস মনোজ মুখোপাধ্যায়ের একটা পারসেপশন, সেটা তো পার্সোনাল ইন্ডিভিজুয়াল পারসেপশন, সেটা ভুল হতে পারে, সেটা বায়াসড হতে পারে।
সেইখানে আমার তর্কটা হচ্ছে এই যে ওখানে যে হ্যান্ডরাইটিং স্যাম্পেলগুলো পাওয়া গেছিল অজস্র, সেইগুলো গেছিল মিস্টার বি লালের কাছে। মিস্টার বি লাল ছিলেন একজন বিখ্যাত হ্যান্ডরাইটিং এক্সপার্ট, আমাদের ফরেন্সিকের হ্যান্ডরাইটিং ডিপার্টমেন্টের উনি ইনচার্জ ছিলেন দীর্ঘদিন, এখন সম্প্রতি অনেক বয়স হয়েছে তার, সম্প্রতি দেহ রেখেছেন। মিস্টার বি লালকে আমি 3 দিন কি 4 দিন ইন্টারভিউ করেছি। বিলালের কাছে ওই ডকুমেন্টসগুলো জাস্টিস মুখার্জি পাঠিয়েছিলেন। তার আগে আপনাদের একটা জানা দরকার, যারা জাস্টিস মুখার্জি সম্বন্ধে বিশদ জানেন না তাদেরকে বলি, তিনি কিন্তু দুটো হাইকোর্টের চিফ জাস্টিস ছিলেন, এলাহাবাদ এবং বম্বে। তারপরে উনি সুপ্রিম কোর্টের সিনিয়র জাজ হন, আর কিছুদিন চাকরি থাকলে সিনিয়রিটির বেসিসে তিনি কিন্তু চিফ জাস্টিস হতেন, আমরা সেটা হারিয়েছি। এই মনোজ কুমার মুখোপাধ্যায় ডকুমেন্টস পাঠালেন, হ্যান্ডরাইটিং ডকুমেন্টস পাঠালেন বিলালের কাছে। বিলাল দর্থহীন ভাষায় আমাদের ডকুমেন্টারিতে বলছেন যে কোয়েশ্চেন ডকুমেন্টস কোনটা, যেটা ফাইজাবাদে পাওয়া যাচ্ছে, আর অ্যাপ্রুভড ডকুমেন্টস সেটা কোনটা, যেটা নেতাজি ভবন থেকে সাপ্লাই করা হয়েছিল, দেওয়া হয়েছিল, সেগুলো হুবহু মিলতা হয়, একদম হুবহু মেলে এবং ম্যাচিং ইচ আদার এক্স্যাক্টলি, এই বোধহয় ল্যাঙ্গুয়েজ ছিল। সেই ভদ্রলোক মিস্টার বিলাল সিনিয়র মানুষ, তিনি সারা বিশ্বে কিন্তু হ্যান্ডরাইটিং এক্সপার্টদের ট্রেনিং করান, হ্যাঁ, বিখ্যাত মানুষ ছিলেন। তিনি বলছেন আমার এই যে জাজমেন্ট, এটাকে যদি ভুল প্রমাণ কেউ করতে পারেন তাহলে আমি আমার সমস্ত পদবি ছেড়ে দেবো, আমার পেনশন ছেড়ে দেবো ফর এভার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার। বিলাল নিজে চ্যালেঞ্জ করছেন, ঠিক আছে? তো আজ পর্যন্ত তো কেউ চ্যালেঞ্জ করেননি, সুতরাং আমি এটাকে আর গল্প কি করে বলি। আর তারপরে থার্ড যেটা পয়েন্ট, সেটা হচ্ছে বহু কিছু আছে। থার্ড পয়েন্ট যেটা, সেটা হচ্ছে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স। জাস্টিস মুখার্জি এই যে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের ব্যাপারে, মানে ডকুমেন্টেশনের ব্যাপারে ভারতবর্ষে নাকি একজন টপ মোস্ট ছিলেন। জাস্টিস মুখার্জি আমাকে নিজে বলছেন যেখানে ডাইরেক্ট এভিডেন্স নেই সেখানে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স হ্যাজ টু বি ট্রিটেড অ্যাজ ডাইরেক্ট এভিডেন্স। সুতরাং এটা কিন্তু মনোজ মুখার্জির একদম প্রত্যয়ী ভাষা, সুতরাং এটা গল্প বলা যায় না। আর লাস্ট বাট দ্য লিস্ট, সেটা হচ্ছে দেখুন সারা পৃথিবীতে যত ইতিহাস লেখা হয়েছে দুটো মূল উপাদান থাকে, একটি হচ্ছে হিয়ারসে, আরেকটি হচ্ছে অ্যানথ্রোপোলজিক্যাল এভিডেন্স। তো এখানে কিন্তু আমি শুধু হিয়ারসের ব্যাপারে যাই, আপনি ওই বিস্তীর্ণ অঞ্চলে আপনি যদি ঘোরেন, আপনি যদি যান, আমার 20 বছরের অভিজ্ঞতা, কয়েক শবার গেছি, আপনি যদি যান দেখবেন যে প্রতিটি মানুষ ছোট থেকে বড় তারা বিশ্বাস করেন যে এই যে গুমনামি বাবা রূপী যে সাধু এখানে ছিলেন তিনি সুভাষচন্দ্র। আমি নৈমিষারণ্যে গেছি, আমরা ওই ক্যামেরা ট্রাইপড বয়ে বেড়াবার জন্য লোক খুঁজছি, তো একটি বাচ্চা ছেলে আমাদের কাছে এসে অ্যাপ্রোচ করলো, 12-13 বছরের বয়স, কিন্তু আমরা তাকে নেব না, কারণ চাইল্ড লেবার করবো না, কিন্তু অনেক সাদাসাদি করাতে তাকে আমরা নিলাম, যে তোর মালটাল বইতে হবে না, থাক আমাদের সাথে, খাবে দাবে, কদিন ঘুরবে। তো ওর নাম बंटी। আমি बंटीকে কথায় জিজ্ঞেস করলাম, बंटी तूने सुना है यहाँ सुभाष चंद्र बोस के बारे में, गुमनामी बाबा के बारे में? तो बोलो हाँ ये तो बच्चा जानता है, जो माँ आनंदमयी के आश्रम में वो आते थे, वो गुमनामी बाबा के नाम से लोग पुकारते हैं, वो नेताजी सुभाष चंद्र बोस थे। বয়স কত? 12। এরপরে বলি, নৈমিষারণ্যে যখন আমরা চক্রতীর্থ, যেটা একটা মেন জায়গা, তার পাশে একটা বদ্রীনারায়ণ টেম্পল আছেন, সেই টেম্পলে উমাশঙ্কর দীক্ষিত, মোস্ট প্রবাবলি তার নাম, 92 বছর তার বয়স, পুরোহিত, তার একটা পা তখন ভাঙা, কোনো কষ্ট করে জল নিয়ে চান করছেন, আমরা গেলাম, ইন্টারভিউ করলাম, তখন উনি বলছেন 92 বছর বয়স আর ওদিকে 12, মাঝে 80 বছরের ডিফারেন্স। উনি নেতাজিকে বহুবার দেখেছেন, মানে বহু সভা সমিতিতে, কানপুরে আর কোথায় নর্থ ইন্ডিয়ার লোক। নেতাজি অত্যন্ত পপুলার বক্তা ছিলেন। বলছেন যে वही आवाज, वही बुलंद आवाज, वही सुभाष चंद्र बोस हम रोज देखते थे। এবং বলতে চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে। আপনি এবার বলুন,
আমরা কারা? আমাদের কি সংগঠন আছে, পয়সা কুড়ি আছে যে হাজার হাজার টাকা দিয়ে লোককে মিথ্যে কথা বলাবো? তাহলে একজন 92 বছরের প্রাচীন পুরোহিত আর একটি 12 বছরের নিরন্ন শিশু একই মিথ্যা কথা বলবে? এটা কি করে সম্ভব? না, একটা জিনিস তো এই জায়গাটা তো আমরা আপনাদের এতগুলো আপনি সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের কথা বলবেন, কিন্তু গুমনামি বাবাও কেন থাকলেন না? কেন তাকে চলে যেতে হলো, গুমনামের মধ্যে ঢুকে যেতে হলো? মানে গুমনামি বাবা হিসাবেও কি তাকে থাকতে দিচ্ছিল না কোনো শক্তি বা কোনো কর্তৃপক্ষ? একদম সাক্ষাৎকারের শেষ পর্যায়ে আমরা এসেছি। আমি প্রথমত একটি কথা বলবো, হেয়ালি মনে হলেও বলবো, নেতাজির সবচাইতে বড় শত্রু আজকের তারিখে নেতাজি ভক্তরা, যারা আমরা তথাকথিত নেতাজি ভক্ত, গবেষক ইত্যাদি কেন ইত্যাদি। হঠাৎ এই কথা বলছেন? এই কথা এই জন্য বলছি, অত্যন্ত বিষাদগ্রস্ত হয়ে বলছি, যে নেতাজির রহস্যকে যেভাবে কমোডিটি বানিয়ে ফেলা হয়েছে, সেইটা অত্যন্ত দুর্ভাগ্যের। নেতাজি কেন এখান থেকে তাকে আবার সেই গুমনামি হয়ে যেতে হয়েছিল, একটা অন্তরালে চলে যেতে হয়েছিল, তার পিছনেও এই অত্যুৎসাহী ভক্তদের একটা বড় অবদান ছিল। আজকে সেইটা কিন্তু বুঝে দেখতে হবে। কারণ সুভাষচন্দ্র যখন এখানে এসছিলেন গুমনামি বাবা রূপে, তখন আমরা অনেক এভিডেন্স পাই, একটা ম্যাপ পাওয়া যায়, যে ম্যাপের মধ্যে হ্যান্ডরাইটিং এক্সপার্ট বিলাল বলছেন সেটা সুভাষচন্দ্রের ড্র করা এবং সুভাষচন্দ্রের ফুটনোটগুলো দেওয়া। সেখানে দেখা যায় সোভিয়েত রাশিয়া থেকে বেরিয়ে উনি কৈলাস মানস সরোবরের রাস্তায় নৈমিষ পৌঁছচ্ছেন। যাদের এই ভৌগোলিক রেখাটার সম্বন্ধে একটু সম্যক ধারণা আছে তারা বুঝতে পাবেন। এবার সোভিয়েত রাশিয়া থেকে উনি এলেন কি করে? আমরা জানি না সোভিয়েত রাশিয়ায় উনি কীভাবে ছিলেন। উনি সেখানে প্রিজনার ছিলেন, নাকি পলিটিক্যাল প্রিজনার ছিলেন, না কোনো অ্যাসাইলামে ছিলেন, না কি ছিলেন, কেউ জানেন না। যারা যা বলেন সব মিথ্যা কথা বলেন, সব অ্যাজাম্পশনকে গল্প বানিয়ে সত্যি বলে চালাচ্ছেন, কেউ জানেন না। কিন্তু একটা এভিডেন্স আমি পেয়েছিলাম, সেটা হচ্ছে, আপনারা জানেন 53 সালে কমরেড জোসেফ স্তালিনের দেহাবসান হয়। তার আগে অরুণা আসফ আলী একটা ডেলিগেশন নেহেরুর হয়ে গেছিল, এবং জোসেফ স্তালিন নেহেরুকে এতটাই অপছন্দ করতেন যে অরুণা আসফ আলীর টিমের সাথে তিনি দেখাও পর্যন্ত করেননি। কিন্তু তার পরেই ভারতের কমিউনিস্ট পার্টি, অবিভক্ত কমিউনিস্ট পার্টি, তখন রাজেশ্বর রাও, বাসব পুনাইয়া, এস.আর. দাঙ্গে এবং অজয় ঘোষ, এই 4 জনের একটা ডেলিগেশন গেছিল, এবং তারা ম্যানেজ টু মিট জোসেফ স্তালিন, এবং খুব লং ডিসকাশন হয়েছিল। তাদের যে এজেন্ডা ছিল তার মধ্যে একটা ছিল নেতাজির ওয়্যারঅ্যাবাউটস। সেখানে জোসেফ স্তালিন যে ধারণাটা দিয়েছিলেন সেটা হচ্ছে এই, তিনি ছিলেন, তাকে সেফ প্যাসেজ দেওয়া হয়েছে যে টেক কেয়ার অফ ইয়োরসেলফ। কারণ স্তালিন খুব অসুস্থ ছিলেন, আপনারা হয়তো জানেন। স্তালিন মারা যাওয়ার আগে ভীষণভাবে অসুস্থ ছিলেন, অনেকবার এই রটনা হয়েছিল স্তালিন মারা গেছেন, যার ফলে মারা যাওয়ার বেশ অনেক দিন পরে ঘোষণা করা হয়েছিল মারা গেছেন। যাই হোক, আর কমিউনিস্ট রাজত্বে সেটা হয় না, চাপাই থাকে। তো স্তালিন এটা চেয়েছিলেন কারণ সুভাষচন্দ্রকে তিনি পছন্দ করতেন। তার অনেকগুলো কারণ ছিল, সেগুলো আমি যাচ্ছি না। তিনি চেয়েছিলেন যে সুভাষচন্দ্র একটা সেফ প্যাসেজ পান ভারতবর্ষে যাওয়ার জন্যে, এবং দেয়ার ওয়াজ এ ডিল বিটুইন দি দেন সোভিয়েত গভর্নমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এতে আমার কোনো সংশয় নেই। তার অনেক কিছু, আমাদের যে মিলিটারি ইকুইপমেন্টস কেনা ইত্যাদি ইত্যাদি, আমাদের বৈদেশিক সম্পর্ক, সেগুলোর সাথে আমি রিলেট করতে পারি, সেটা সময়ের ব্যাপার, আজকে তার পরিসর নয়। কিন্তু সুভাষচন্দ্র এসছেন, তিনি কোনো হিম্যান নন, তিনি কোনো জাদুকর নন, তিনি ওই বিক্রম বেতাল নন যে দেহটেহ পাল্টিয়ে উড়ে আকাশ থেকে পড়লেন এসে, না, তা নয়। তাকে যেটা হিউম্যানলি পসিবল সেগুলোই করতে হয়েছে। তিনি অতি মানব, এতে কোনো সন্দেহ নেই। আমরা যে মানব হই, তিনি অতি মানব, তার ক্ষমতা অনেক বেশি, তিনি অনেক বেশি মেটিকুলাসলি প্ল্যান করে এসছিলেন। কিন্তু তিনি যে কমপ্লিটলি ফ্রি ছিলেন, তিনি যে সবাইকে লুকিয়েছিলেন, এটা আমি বিশ্বাস করি না। তার কারণ আমি একটা কথা বলি, আপনারা রামনাথ কাওয়ের নাম শুনেছেন, আর.এন. কাও, যাকে স্পাইম্যান অফ ইন্ডিয়া বলা হয়, যিনি রর প্রতিষ্ঠাতা, ইন্দিরা গান্ধীর পার্সোনাল সিকিউরিটি ইনচার্জ, খুব ভালোবাসতেন ইন্দিরা গান্ধী। তিনি কাশ্মীরি পণ্ডিত,
জন্মেছিলেন বেনারসে, এলাহাবাদে পড়াশুনো করেছেন। তিনি বলতেন যে আমি ইউপিটাকে আমার পামের মতো চিনি। তো সেই রামনাথ কাওয়ের নাকের ডগায় 70-তে এসে হলো চার্জ নিয়েছিলেন। সেই রামনাথ কাওয়ের নাকের ডগায় সুভাষচন্দ্র বসে এত কাণ্ড করে যাচ্ছেন, আর রামনাথ কাও কিচ্ছু জানেন না, অথচ তিনি একজন দিন দরিদ্র মানুষ। আমরা জানি তার অনেক দিন খাওয়া হয়নি, এখান থেকে টাকা গেছে, লীলা রায় টাকা পাঠিয়েছেন, জিনিসপত্র পাঠিয়েছেন, হ্যাঁ, বিভিন্ন লোক গেছেন, তৈলক্য মহারাজ গেছেন, বহু মানুষ গেছেন, সেই তার মধ্যে দিয়ে তার খাওয়া পড়া চলেছে। সেই মানুষটা কি করে তাহলে বাঁচবেন? সুতরাং মানে এদের হাত থেকে, ইন্টেলিজেন্সের হাত থেকে আমার মনে হয় এটা একটা আন্তর্জাতিক ডিল। আর সেই জন্য সুভাষচন্দ্র কারণ দেখুন, যখন প্লেন ক্র্যাশের ঘটনাটা ঘটে, গল্পটা ঘটে, তখন কিন্তু 5টা এজেন্সি কাজ করেছিল। ম্যাকআর্থারের একটা এজেন্সি ছিল, মাউন্টব্যাটেনের একটা এজেন্সি ছিল, MI5-এর একটা এজেন্সি ছিল, 5টা, এবং সবারই কনক্লুশন এই যেটা একটা কুকড আপ স্টোরি। প্লেন ক্র্যাশ হয়নি, নেতাজি মারা যাননি, কোথাও চলে গেছেন, এবং কনক্লুশনে তারা এইটা অ্যাডভাইস করছেন যেখানে আছেন সেখানে থাকতে দেওয়া হোক, ডোন্ট ডিস্টার্ব হিম, আমার এই একদম শেষ পর্যন্ত ওই রকম রয়ের দাপুটে যার হাতে প্রতিষ্ঠা হয়েছিল, তা কি অসুবিধা ছিল? নেতাজিকে ফিরে আসলে কি ভারতের রাজনীতিটা পড়ে যেত? সেই ভয়ে কি নেতাজিকে ফিরতে দেওয়া হলো? নেতাজি যদি ফিরে আসতেন, আমি শুধু লাল বাহাদুর শাস্ত্রী আর একে বাদ দিলাম, গুলজাইলার নন্দ তো একটা টাইম গ্যাপ অ্যারেঞ্জমেন্ট, লাল বাহাদুর শাস্ত্রী অন্য স্ট্যাচারের মানুষ, ওনার সাথে বিরল। ইন্দিরা গান্ধী কিংবা পণ্ডিত নেহেরু, তাদের জন্য কি এটা ভালো হতো? নেহেরু ক্ষমতায় এসেছিলেন অ্যাট দ্য কস্ট অফ ব্রিটিশ মার্সি, হ্যাঁ, ব্রিটিশ মার্সি অ্যান্ড ভিভিসেকশন অফ ভারতবর্ষ, কম্প্রোমাইজ। একটা সময় গান্ধীজি বাধ্য হয়ে হাত জোর করে বলেছিলেন জিন্নাকে প্রধানমন্ত্রী হতে দাও, হ্যাঁ, জিন্নার পরে তুমি হো, ভারতটা ভাগ করো না, যেটা সুভাষচন্দ্র 38 সাল থেকে বলে। একটা জিনিস কিন্তু একদম শেষ মুহূর্তে এই সরস্বতী পুজোর দিন আমরা কিন্তু একটা ড্র করতে পারি, মানে আমরা দেখুন একটা ডিডাকশন ছাড়া কিছুই টানতে পারি না। সেই ডিডাকশনটা হচ্ছে নেতাজিকে যে স্বাধীন ভারতে ফিরে আসার পরও গুমনামি বাবার বেশে একদম গ্র্যান্ড সেলিব্রেশন দেওয়া হলো না, এর পিছনেও কিন্তু রয়ে গেছে রাজনীতি, সম্পূর্ণ রাজনীতি। আর আজকে 2026 একদম শেষ প্রশ্ন, 2026-এ দাঁড়িয়ে দুটো প্রশ্ন করব, একদম এক কথায় ওয়ান লাইনার চাইছি স্যার। 2026-এ দাঁড়িয়ে যতগুলো প্রধানমন্ত্রীকে দেখেছেন, নেতাজির বিষয়ে কোন প্রধানমন্ত্রীকে সবচেয়ে বেশি সিরিয়াস মনে হয়েছে? কেননা প্রত্যেক দলের কাছে নেতাজি হয়ে গেছে তাদের নির্বাচনের একটা প্রতিশ্রুতি। কংগ্রেস জামানো, কংগ্রেসও ভোটে প্রচার করতো যে আমরা ক্ষমতায় আসলে নেতাজির অন্তর্ধান রহস্য আমরা সামনে আনব। বিজেপিও বলতো আমরা ক্ষমতায় আসলে নেতাজির অন্তর্ধান রহস্য সামনে আসবে। 1947 থেকে 2014 পর্যন্ত, আরও স্পেসিফিক্যালি বলি পণ্ডিত জওহরলাল নেহেরু থেকে ডক্টর মনমোহন সিং পর্যন্ত, সব প্রাইম মিনিস্টারের মিলিত প্রয়াসে যতটুকু কাজ হয়েছে নেতাজির সম্বন্ধে, তার থেকে অনেক বেশি কাজ একা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছেন। দ্বিতীয় প্রশ্ন, কারণ আজকে এই সরস্বতী পুজোর এই সুন্দর সকালে এটার বিস্তারিত ডিসকাশনের জায়গা নেই বলে, আর এটা আমরা পরে জানবো আপনার কাছ থেকে পরবর্তী এপিসোডগুলোতে। দর্শকদের কথা দিচ্ছি যে নেতাজি সম্পর্কে আরও বিস্তারিত নতুন তথ্য আমরা এই চ্যানেলে স্যারের মুখ থেকে শুনবো। দ্বিতীয় প্রশ্ন, যে 2026-এর এই বাংলা বা ভারতে দাঁড়িয়ে নেতাজি যে আমাদের দেশের রাজনীতিকে যদি দেখতেন, কি বলতেন বলে মনে করতেন? নেতাজি তো নিজেই চেয়েছিলেন যে একটা মানে কন্ট্রোলড আর্মি রুল ফর 20 years অ্যাটলিস্ট। কারণ আমাদের মধ্যে আমাদের মর্যাগত যে জিনিসটা, দুটো জিনিস, আর তার থেকেই উত্তর বেরিয়ে আসবে নেতাজিকে কেন আজও দরকার, আজও কেন নেতাজি প্রাসঙ্গিক। সেটা হচ্ছে corruption and compromise. These are the two words. You can write the entire history of post independent era. Compromise and corruption. Corruption থাকলে compromise থাকবে, compromise থাকলে corruption থাকবে। কিন্তু নেতাজির কাছ থেকে আমরা যেটা পেতে পারি, যেটা পেতে পারতাম, সেটা হচ্ছে প্যাট্রিয়টিজম, দেশভক্তি। আপনার যদি দেশের প্রতি ভালোবাসা না থাকে, আপনি কেন কম্প্রোমাইজ করবেন না? আপনি আপনার বাড়ি, আপনার পরিবার, ছেলে মেয়ের সাথে কম্প্রোমাইজ করেন না,
আপনি একটা সুন্দর অফিস স্টুডিও সেখানে কম্প্রোমাইজ করেন না, কারণ এগুলো আপনার ভালোবাসার জায়গা। কিন্তু দেশটাকে আপনি ভালোবাসেন না, তাই প্রতি পদে আপনি কারাপশন অ্যান্ড কম্প্রোমাইজের মধ্যে চলে যাচ্ছেন। সুতরাং আমরা যদি সুভাষচন্দ্রকে আমাদের আদর্শ নেতা হিসেবে সামনে নিয়ে আসতে পারতাম, তাহলে কিন্তু তার কাছ থেকে আমরা স্বদেশ প্রেম এবং মাতৃভূমিকে ভালোবাসা শিখতাম। সেটাই ভারতবর্ষের সবথেকে বড় পাওনা হতে পারত। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আপনারা জানেন যে আজকে সরস্বতী পুজোর দিন, গোটা বাংলা জুড়ে যেমন বাগদেবীর আরাধনা চলছে, একই সঙ্গে পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে কিন্তু জাতীয় পতাকা উড়েছে এবং জাতীয় পতাকার নিচে অবধারিতভাবে যারই ছবি থাকুক না কেন, হলফ করে বলা যায় প্রত্যেকটা ছবিই রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর। আজকের অনুষ্ঠান এই পর্যন্ত। সমস্ত খবর এবং আপডেটের জন্য চোখ থাকুক নিউজ পোল বাংলায়। নিউজ পোল বাংলা, খবর বিশ্বজুড়ে।